এখানকার এই পুরনো দালানের ভেতরেই রয়েছে রহস্যময় কবর। একটি দুটি নয়, শত শত কবর রয়েছে এখানে। এটি এমন এক জায়গা যেখানে সচরাচর কেউ আসে না। হায়দারাবাদ। প্রাচীন ইতিহাসে ঠাসা এই শহরের এক কোণেই লুকিয়ে আছে রহস্যে ভরা আভিজাত্যময় এক গোপন অধ্যায়। জায়গাটির অবস্থান একেবারেই লোকচক্ষুর অন্তরালে এক পুরনো গলির ভেতরের এক কোণে। এ এক ইতিহাসের আঙিনায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রহস্যের নগরী, যেখানে রয়েছে শুধু রাজকন্যারাই নয়, বরং শায়িত আছেন ইসলামের প্রসিদ্ধ 4 খলিফার একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধরেরাও। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো ভারতের হায়দ্রাবাদ শহরের অদূরে থাকা এমন এক ঐতিহাসিক জমিন, যেখানে খুব বেশি পর্যটকও যায় না, অথচ জায়গাটি এতটাই সমৃদ্ধ ইতিহাসে গাঁথা যে আপনি এখানে যদি না আসেন তাহলে আপনার হায়দ্রাবাদ ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ দর্শক, এটাই হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থান পাইগা টম্বস, যার মূল আঙিনায় প্রবেশ করলে আপনি রীতিমতো খেই হারিয়ে ফেলবেন। মনে মনে ভাববেন আপনি হয়তো কোনো রাজপ্রাসাদে চলে এসেছেন। এখানকার প্রতিটি ইমারতই যেন এক একটি রাজপ্রাসাদ। মেঝে থেকে শুরু করে স্তম্ভ, দেউড়ি, দেয়াল, এমনকি গম্বুজ, সব কিছুই অকল্পনীয় নকশায় মোড়ানো। দর্শক, এখানকার এই নকশাগুলো একটাবার দেখুন। এর চেয়েও আরও সুন্দর এবং জটিল নকশা আমি আপনাদের একটু পর দেখাচ্ছি। তবে শুধু এইটুকু বলে নিই যে এগুলো সবই পাথরের উপর করা কাজ। এই পাশটা একটু দেখুন, দরজার আশপাশে খেয়াল করুন নকশাগুলো, ওপরের দিকটা কিংবা পিলারগুলো খেয়াল করুন। পিলারগুলো অনেকটা মুঘল ধাঁচের মতো, কিন্তু এর গায়ে এমন সব কারুকাজ রয়েছে যা অনেক সাম্রাজ্যকেও হার মানাবে। আমি কাছ থেকেও দেখাচ্ছি। এই যে দেখুন, দেখেছেন? এগুলো কিন্তু পাথরের ওপর করা ডিজাইন। কি দারুণ! তবে এই কালচে রঙের এইটা কিন্তু কাঠের। এরপরও কাঠের ওপরও যে এমন মোহনীয় নকশা করা যায়, বিষয়টা আমার কাছে ছিল একেবারে অকল্পনীয়। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, একেবারে জানালার গ্রিলের মতো। তবে এত সূক্ষ্ম ডিজাইন হলেও এগুলো কিন্তু বেশ মজবুত। কিন্তু এই অবাক করা নকশায় সাজানো এই জায়গাটি কোনো রাজপ্রাসাদ নয়, বরং এটি কবরস্থান। আর এখানে যারা শুয়ে আছেন তারা ওই সময়ের সমাজের সবচেয়ে অভিজাত মানুষ, যাদের সব সময় উঠা বসা ছিল হায়দ্রাবাদ নিজামদের সঙ্গে। এমনকি এখানে হায়দ্রাবাদ নিজামদের একাধিক কন্যা এবং জামাইদের কবরও আছে। হ্যাঁ দর্শক, এটাই প্রাচীন ইতিহাসে ঠাসা হায়দ্রাবাদের ঐতিহাসিক কবরস্থান পাইগা টম্বস, যেখানে আজও অমর হয়ে আছে এখানকার আদি শিল্পকর্ম, যা দেখলে চোখ ফেরানো যায় না। এগুলো এক একটি এত সুন্দর। এখানকার প্রত্যেকটা নকশা এত সুন্দর, মানে একটা আরেকটার চেয়ে মনে হয় যে আরও বেশি সুন্দর, আরও বেশি নান্দনিক। এই যে চমৎকার ফুলের যে ডিজাইন, ফুল গাছ এবং লাস্টে একটা টব জুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও উপরের দিকে আনারসের বিভিন্ন প্রতীক বা আনারসের যে প্রতিকৃতি সেটি দেওয়া হয়েছে। গোড়া থেকে একেবারে ছাদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নকশা। এই অসাধারণ নকশাগুলোর সমন্বয়ে ঠাসা এখানকার ইমারতগুলো দেখলেই আপনি ধারণা পেয়ে যাবেন সমাজের কোন শ্রেণীর মানুষ এখানে শায়িত আছেন। এটা শুধুমাত্র একটি সমাধিক্ষেত্রই নয়, বরং এ এক ইতিহাসের মহিমান্বিত অধ্যায়, যেখানে ঘুমিয়ে আছেন হায়দ্রাবাদের
সর্বশ্রেষ্ঠ অভিজাত পাইগা পরিবারের সদস্যরা। প্রশ্ন হলো, কারা এই পাইগা? কি তাদের পরিচয়? হায়দ্রাবাদ নিজামদের সাথেই বা তাদের সম্পর্ক কি? আসলে পাইগা পরিবারের ইতিহাস বেশ পুরনো। এই পরিবারের উত্থান শুরু হয় মূলত মুঘল আমলে। তবে তাদের পূর্বপুরুষ ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ওলি হজরত শেখ ফরিদ উদ্দিন গঞ্জাস্কর রহমতুল্লাহ আলাই, এবং পরবর্তীতে তার বংশধরেরাই মুঘল সম্রাটদের দরবারে আসেন এবং ধীরে ধীরে দক্ষিণ ভারতে শক্ত অবস্থান তৈরি করেন। তাঁদেরই একজন আবুল খায়ের খান, যিনি ছিলেন পাইগা শক্তির মূল ভিত্তি, যিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের দরবারে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তার পিতা এবং তার দাদাও কাজ করতেন মুঘল রাজ দরবারেই। পরবর্তীতে মীর কমরউদ্দিন খান মুঘলদের কাছ থেকে যখন হায়দ্রাবাদ সাম্রাজ্য দখল করে নিয়ে এই হায়দ্রাবাদকে স্বাধীন সাম্রাজ্য ঘোষণা করেন, তখন এই সাম্রাজ্যের প্রথম আসাফ জাহ নিজামুল মুলক মীর কমরউদ্দিন খান আবুল খায়ের খানকে নিজের ঘনিষ্ঠ সহযোগী করে নেন। অবশ্য হায়দ্রাবাদের প্রথম নিজাম মীর কমরউদ্দিন খান নিজেও ছিলেন মুঘল রাজ পরিবারের কর্মকর্তা, যিনি এই হায়দ্রাবাদ অঞ্চলের দায়িত্বে ছিলেন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ে, তখন 1724 সালে মীর কমরউদ্দিন খান নিজের নিয়ন্ত্রণে থাকা এই হায়দ্রাবাদকে স্বাধীন ঘোষণা করেন। দখল করার পর এই সাম্রাজ্যের প্রথম নিজাম মীর কমরউদ্দিন খান আবুল খায়ের খানের যোগ্যতা আর একনিষ্ঠ দায়িত্ববোধ দেখে তাকে নিজের ঘনিষ্ঠ সহযোগী করে নেন। এরপর থেকেই পাইগা পরিবার হয়ে ওঠে নিজামদের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক। তাদের হাতে ছিল দুর্গের দায়িত্ব, যুদ্ধক্ষেত্রের সেনাবাহিনী, এমনকি বিদ্রোহ দমন করার ক্ষমতাও। আসলে পাইগা শব্দের অর্থই হল ঢাল, অর্থাৎ এরা ছিল নিজামদের ঢাল বা রক্ষক, যারা রাজবংশকে রক্ষা করবে যে কোনো মূল্যে। আর এ কারণেই তাদের হাতে ছিল 14,000 সৈন্যের এক বিশাল বাহিনী। পাইগা পরিবার থেকেই হায়দ্রাবাদ নিজামরা তাদের সেনাবাহিনী প্রধান নিয়োগ করতেন, আর নিয়োগ পাওয়া ওই রাজকর্মকর্তা পরিচিত হন নবাব হিসেবে। ধীরে ধীরে হায়দ্রাবাদ রাজপরিবারের সাথে পাইগা পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়। সামরিক শক্তি, প্রশাসনিক দক্ষতা আর রাজ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে এরা পেয়েছিল আভিজাত্যপূর্ণ অনন্য সব সম্মান। দর্শক, মুঘল সাম্রাজ্যের সিংহাসনে যিনি থাকেন তাদের যেমন বাদশাহ বা সম্রাট বলা হয়, ঠিক তেমনি হায়দ্রাবাদ সাম্রাজ্যের প্রধানকে বলা হয় নিজাম। হায়দ্রাবাদ নিজাম পাইগাদের নানা সময় নানা উপাধিতে ভূষিত করতেন, যেমন শামস উল উমরা, যার অর্থ অভিজাতদের সূর্য। তবে তাদের পাইগা উপাধি দেওয়া হয় 18 শতকে। 1748 সালে এখানকার দ্বিতীয় নিজাম মীর আহমেদ আলী খান নাসির জং নবাব আবুল ফতে খানকে পাইগা উপাধিতে ভূষিত করেন, এবং সেই থেকেই হায়দ্রাবাদের বুকে উত্থান হয় পাইগা বংশের। পাইগা পরিবার ছিল অর্ধ স্বায়ত্তশাসিত, যাদের আলাদা আদালত ছিল, ছিল আলাদা সেনাবাহিনী, এমনকি আলাদা প্রাসাদও ছিল। হায়দ্রাবাদ শহরের বেগমপেট এলাকার এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা পাইগা প্যালেস। এখানেই বাস করতেন পাইগা পরিবারের সদস্যরা, তবে এখন কেউ আর এখানে থাকেন না। এই প্রাসাদেই 2008 সালের 24 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের হায়দ্রাবাদ অফিস হিসেবে ব্যবহৃত হতে শুরু করে, যা 2023 সালের 20 মার্চ পর্যন্ত চলছিল। বর্তমানে প্রাসাদটি বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন পার্টি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। শুধু এই প্রাসাদই নয়, পাইগাদের আরও অনেকগুলো প্রাসাদ ছিল।
আর তাদের হাতে যে 14,000 সেনাবাহিনী ছিল তাদের দুর্গ ছিল চিরান ফোর্টে, সেখানেও ছিল প্রাসাদ। পাইগা পরিবারের একাধিক নবাব নিজাম কন্যাদের বিয়ে করেছিলেন। যারা বিয়ে করেছিলেন তাদের মধ্যে আসমান জাহ, খুরশিদ জাহ এবং শামস উল উমরার নাম আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই শামস উল উমরা ফখরুদ্দিন খানের কবর। তিনি ছিলেন শামস উল উমরা এবং আমির ই কবির খেতাবধারী, যা ছিল পাইগা পরিবারের সর্বোচ্চ মর্যাদা। তার পুরো নাম আবুল ফকর মোহাম্মদ ফখরুদ্দিন খান বাহাদুর। 1997 সালে ফখরুদ্দিন খান বাহাদুরের সঙ্গেই এখানকার নিজামুল মুলক আসাবজাহ দ্বিতীয় মীর নিজাম আলী খান তার কন্যা সাহেবজাদি বশিরুন্নেসা বেগমের বিয়ে দেন। শুধু পাইগা পরিবারের কবরই নয়, এখানে একটি ঐতিহ্যবাহী মসজিদও রয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য শৈলী অনুকরণে নির্মিত। সমাধিক্ষেত্রের মূল অংশের মতো মসজিদটিও সমান সৌন্দর্য আর নকশার মিশেলে তৈরি। মসজিদটি হায়দ্রাবাদের প্রাচীন ইসলামী স্থাপত্য শৈলীরও উৎকৃষ্ট উদাহরণ। মসজিদটি আকারে খুব বেশি বড় না হলেও এটি ইতিহাসের যেন এক আধার। এর দেয়াল, গম্বুজ, এমনকি ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন সব কিছুই আগের মতোই অবিকল রয়েছে। এবং এর যে গাঁথুনি, এর যে নকশা, স্থাপত্যগত কৌশল এবং স্থাপত্য রীতি, সব কিছুর পেছনেই রয়েছে এক গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস। এখানে আগের আমলের প্রায় সবই আছে। দেয়ালের রং কিছুটা মলিন হলেও নকশাগুলো আজও রয়েছে একেবারে অক্ষত। আমার পেছনে যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন, এই ফোয়ারাটি কিন্তু সেই আমলের। শুধু ফোয়ারাটি নয়, বরং আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারটিও সেই আমলের। এরকম অনেক কিছু রয়েছে আদি আমলের। হ্যাঁ দর্শক, ছোট ছোট এই চেয়ারগুলো পুরনো আমলের, যেখানে বসে কবরস্থান এবং মসজিদে আগতরা অজু করতেন। অর্থাৎ মসজিদের সামনে এই যে ফোয়ারাটি দেখা যাচ্ছে, এই ফোয়ারাটি যেখানে স্থাপিত এই জায়গায় অজুর পানি সংরক্ষিত থাকত এবং মুসল্লিরা এই সব চেয়ারে বসেই সেই পানি দিয়ে অজু করতেন। টুলগুলোর বয়স 100 বছরেরও বেশি। তবে টুলগুলোর সামনে যে কলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই আমলের কিনা তা আমি জানি না। এছাড়া গম্বুজ বলতে আমরা আসলে যেটা বুঝি সেই ধরনের বড় কোনো গম্বুজ এই মসজিদে নেই। দুটি বড় মিনারের উপর ছোট দুটি গম্বুজ রয়েছে। এছাড়াও অতি ছোট আকৃতির 4টি মিনারের উপর রয়েছে ছোট ছোট আরও 4টি গম্বুজ। তবে মসজিদের সামনের এই ফোয়ারাটি আসলেই আপনাকে স্মৃতিকাতর করবে। যারা মুঘল সাম্রাজ্যের ফোয়ারাগুলো দেখে বলেছিলেন যে এর মধ্যে দিয়ে পানি কিভাবে বের হয়, তাদের সেই খোরাক কিছুটা হলেও মেটাবে এই ফোয়ারা। দর্শক মণ্ডলী, পাইগা পরিবারের মহিমা এখনও বিলীন হয়ে যায়নি। তাদের সমাধি আজও সাক্ষ্য দেয় এই পরিবারের অতীত আভিজাত্যের কথা, যাদের পূর্বপুরুষদের প্রতিটি কবর মোড়ানো দামি শ্বেত পাথরে আর দেয়ালগুলো আচ্ছাদিত মন শীতল করে দেওয়া নকশায়। কবরস্থানই যদি এত সুন্দর হয়, না জানি তাদের প্রাসাদগুলো কতই না নান্দনিক ছিল।
এখানে এসে আমি যখন এর দেয়ালে ফুলের এই সূক্ষ্ম জ্যামিতিক নকশাগুলো দেখছিলাম, তখন শুধু অবাকই হইনি, বরং বিস্মিত হয়েছি। বারবার ভেবেছি পাথরের ওপর এই নিখুঁত কারুকাজগুলো কিভাবে করেছিল ওরা। শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথরের গায়ে এতটা মোহনীয় করে নকশা কি তোলা যায়? এই যে জালিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এতটাই সূক্ষ্ম নকশায় মোড়ানো যে সকালে যখন এর ভেতর দিয়ে সূর্যের আলো পড়ে, তখন জমিনে তৈরি হয় এক অসাধারণ জটিল নকশার ছায়া। মার্বেলের গম্বুজ, আরবি শিলালিপি আর ইসলামিক শিল্পকলার এক সুষমা গড়নে তৈরি পাইগাদের এই সমাধিক্ষেত্র, যা তাদের আভিজাত্য আর রুচিবোধেরও প্রতীক, যার প্রতিটি কোণার অসাধারণ ক্যালিগ্রাফি আর ফুলের নকশাগুলো মিলেমিশে এখানে সৃষ্টি করেছে এক স্বর্গীয় অনুভূতি। এখানে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যেই রয়েছে ইসলামের প্রসিদ্ধ 4 খলিফার একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধরদের কবর। দর্শক মণ্ডলী, আমি এখন সেই কবরটির সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে যে মানুষটি শুয়ে আছেন, এই মানুষটির নাম আবুল ফাতে খান। এই মানুষটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর। ইসলামের যে 4 জন খলিফা, শ্রেষ্ঠ বলা হয় যে 4 জন খলিফাকে, সেই 4 জন খলিফার একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার বংশধরের কবর এই যে আমার সামনে যে মানুষটি শায়িত আছেন, সেই মানুষটি। শুধু আবুল ফাতে খানই নয়, বরং এখানে পাইগা বংশের যারাই শায়িত আছেন, তারা সবাই প্রখ্যাত ওলি হযরত ফরিদউদ্দিন গঞ্জাশকার রহমতুল্লাহ আলাইয়ের বংশধর। আর হযরত ফরিদউদ্দিন গঞ্জাশকার রহমতুল্লাহ আলাই হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সরাসরি বংশধর। সেই হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশের একটি শাখা ঘুমিয়ে আছে এই কবরস্থানে। আবুল ফাতে খান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর, বিষয়টি উল্লেখ আছে উইকিপিডিয়াতে। এছাড়াও পাইগা পরিবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর, এই বিষয়টি এখানকার রয়্যাল ফ্যামিলির নথিতেও উল্লেখ আছে। দর্শক খেয়াল করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধরের চার্ট এটি। সবার ওপরে রয়েছে হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে রয়েছে হযরত আব্দুল্লাহ, তারপরে নাসির, তাহির, মানসুর, আদহাম, ইব্রাহিম, আবুল ফাth ইসাক, এরপর আলী ওয়াইজ আল আকবর, মোহাম্মদ ওয়াইজ আল আজগর, আবদুল্লাহ মাহমুদ সাম্মান, শেহাবুদ্দিন আহমেদ ফারুক শাহ, ইউসুফ আহমেদ, শোয়েব, সুলাইমান কিউলিওয়াল, এবং এর পরেই রয়েছেন হযরত ফরিদউদ্দিন মাসুদ গঞ্জাশকর রহমতুল্লাহ আলাই। এখান থেকেই পরবর্তী শাখা বদরউদ্দিন সুলাইমান, এরপর মাজুদউদ্দিন মওদুদ, তারপর জাইনউদ্দিন মোসা, মঈনউদ্দিন মারুফ, করিমউদ্দিন মুতাওয়াকিল, জালালউদ্দিন আব্দুল হক, হাসিমউদ্দিন মাহমুদ দানিশমন্দ, কামালউদ্দিন দাউদ, মালিকুল উলামা, জালালউদ্দিন বাহলুল, মোহাম্মদ ফিরোজ এবং শেখ মোহাম্মদ বাহাউদ্দিন। এই শেখ মোহাম্মদ বাহাউদ্দিনই সম্রাট আওরঙ্গজেবের দপ্তরে চাকরি করতেন এবং উনারই সন্তান আবুল খায়ের খান, যার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম। এবং এই আবুল খায়ের খানের মাধ্যমেই এখানে এই পাইগা বংশের পত্তন হয়। দর্শক মণ্ডলী, পাইগা টম্বস শুধু একটি কবরস্থানই নয়, বরং এটি হায়দ্রাবাদের গৌরবময় অতীতের নীরব সাক্ষী। যে কবরস্থানে এলে একদিকে আপনার মনে হবে এখানে চির ঘুমে থাকা এই মানুষগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর, যা আপনাকে আপ্লুত করবে। অন্যদিকে মনে হবে বিলাসবহুল জীবন, সামাজিক কিংবা রাষ্ট্রীয় মর্যাদা, মহিমা কোনো কিছুই চিরস্থায়ী নয়, চিরস্থায়ী কেবলই কীর্তি।
আর চরম সত্য হলো সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, যেতেই হবে। আপনি যত ক্ষমতাবানই হন না কেন, সমাজের যত অভিজাত শ্রেণীর লোকই হন না কেন, সব কিছু ছেড়ে চলে যেতে হবে নিঃশব্দে, নীরবে।